পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে সম্পর্কের নয়া মেরুকরণের ইঙ্গিত। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা উত্তর জনপদে। ভূরাজনৈতিক জটিলতার অবসান চান অধিকার কর্মীরা। উত্তরের জনপদে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় নাকাল জনজীবন, বেশি বিপাকে শ্রমজীবীরা। কর্ণফুলীর নাব্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে ড্রেজিং করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সহজেই চলতে পারবে লাইটার জাহাজ। জুনের মধ্যে কাজ শেষ করার আশা। বাংলার সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাব। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার তিস্তা মহাপরিকল্পনা গুরুত্ব পাবে বলে প্রত্যাশা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। অধিকার কর্মীরা বলছেন, ভূরাজনৈতিক জটিলতা কাটিয়ে কিভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সে বিষয়েও পরিষ্কার দিক নির্দেশনার অপেক্ষায় তারা। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুষ্ক মৌসুমের আগেই পানিশূন্য তিস্তাই বলে দেয় পানির প্রশ্নে কতটা আপোষহীন প্রতিবেশী দেশ ভারত। একের পর এক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে প্রত্যাহার করা হচ্ছে তিস্তার পানি, আর বন্যায় পানি ছেড়ে সৃষ্টি করছে মহা দুর্যোগ। রংপুরের চোখের কান্নায় পরিণত হয়ে গেছে। রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণ হবে। আমরা জরুরি ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। 2018 সালে সমীক্ষা শেষে চীন এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলেও বেঁকে বসে ভারত। এমনকি তারাই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কথা জানায়। ফলে ঝুলে যায় বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ। তিস্তা नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরদিন সোমবার 4 দিনের সফরে চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এই নেতার প্রত্যাশা, কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ও বাস্তবায়ন। চীন 3 বছর ব্যাপী সমীক্ষা করেছে। চীন কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের জন্য খুব তার পজিটিভ। পরিচর্যা ও সংস্কারের অভাবে প্রতি বছর তিস্তার ভাঙন প্লাবনে প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। স্থানীয় সরকার নয় আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। সেদিকে লক্ষ্য রেখে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সভায় কথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, কমিশন সেটাকেই প্রাধান্য দিচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, জনগণকে সুষ্ঠু ভোট উপহার দেয়াই বর্তমান কমিশনের লক্ষ্য। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতির মামলায় যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছে। সকালে জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এই রায় দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি থাকায় 2008 সালের 3 মার্চ শাহিন চাকলাদারের বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে আয় বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। কুমিল্লার 14 গ্রামের নাশকতা মামলা থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। 20 জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আফরোজা শিউলি এই রায় ঘোষণা করেন। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। 2015 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানে ভাঙচুর ও আগুনের ঘটনায় 14 গ্রাম থানায় একটি নাশকতার মামলা হয়। এতে বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করা হয়। রাষ্ট্রপক্ষ জানায়, সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় মামলাটি থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত।
অন্তর্বর্তী সরকারকে সমর্থন মানে এই নয় তারা মঈন ফখরুদ্দিনের মতো ক্ষমতা বিলম্বিত করবেন। আগামী নির্বাচনকে দীর্ঘায়িত করতে চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। দুপুরে চট্টগ্রামে জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে বিলম্ব করে 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি। রাজনীতিবিদদের এক এক জনের কথা যদি এক এক রকম হয় তাহলে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুরে এ কথা এক অনুষ্ঠানে বলেন তিনি। ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল না ধরাতে পারে সেজন্য জামায়াত ইসলামী ও বিএনপি উভয়েরই দায়িত্ব আছে বলে মত দেন তিনি। এক একজনের কথা এক এক দ্বারা আসে তাহলে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যায়। এই জন্য ফ্যাসিবাদ যেন কোনো সুযোগ না পায়, ঐক্যের মধ্যে কোনো ফাটল না ধরাতে পারে সেই দিকে জামাত ইসলামের যেমন দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে। আমাদের ঐক্যে যেন কোনো ফাটল না আসে। আপনার আদর্শ ভিত্তিক আপনারা রাজনীতি করবেন, আমার আদর্শ ভিত্তিক আমি রাজনীতি করব, কিন্তু ফ্যাসিবাদকে আনার জন্য রাজনীতি করা যাবে না। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আগের থেকে আরও বেশি সেবাধর্মী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে চট্টগ্রামে আনসার ব্যাটালিয়ন সদস্য দরবার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। বৈষম্যগুলো আছে, প্রত্যেকের যার যার অবস্থান থেকে সেই বৈষম্যর জায়গাগুলো আমরা কিভাবে কমিয়ে আনা যায় সেই উপলক্ষে আমি যে ধারণাগুলো দিলাম, আশা করি সেই ধারণার ভিত্তিতে আমাদের আনসার বিডিপি সদস্যরা আগামীতে যার যার অবস্থানে যার যার দায়িত্ব এবং কর্তব্য, রাষ্ট্রের যে জবাবদিহিতার জায়গায়, মাটি ও মানুষের যে আমাদের আকাঙ্ক্ষার জায়গায় আমরা যেন আরও বেশি জোরালো ভূমিকা পালন করতে পারি। উত্তরের জনপদে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। কুয়াশা বাড়ায় নাকাল জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। দেখে বোঝার উপায় নেই দিন কি রাত। ঘন কুয়াশায় কয়েক মিটার দূরের পথও দৃষ্টিসীমার আড়াল। মাঘের দ্বিতীয় সপ্তাহে উত্তরাঞ্চল সহ সারা দেশে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে 10 ডিগ্রির আশেপাশে। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.50 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা হতেই বইতে শুরু করে হিমবাতাস। ঘন কুয়াশার কারণে সকালের শেষ ভাগ পর্যন্তও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করে যানবাহন। এমন অবস্থায় বিপাকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। কাজের সন্ধানে বের হয়ে অলস সময় পার করছেন তারা। আমরা কাজ করতে পারতেছি না, খুব ঠান্ডা। আমার কাজ কামের খুবই সমস্যা, লোকজন নাই, রাস্তা ফাঁকা, কুয়াশায় গাড়ি চালাতে পারে না, হেডলাইট জায়গায় চালান লাগে। কর্ণফুলী নদীর নাব্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে ড্রেজিংয়ের কাজ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে 55 লাখ ঘনমিটার খনন শেষ হয়েছে। জুনে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। এর ফলে নদীটিতে লাইটার জাহাজও সহজে চলতে পারবে। নূরজামাল আতিকের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। কর্ণফুলী নদীর নাব্যতা স্বাভাবিক মাত্রায় ধরে রাখতে 2019 সালে নৌবাহিনীর মাধ্যমে নতুন করে ক্যাপিটাল ড্রেজিং শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দরের আওতায় বেশ কয়েকটি খালের আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমও চলছে এই প্রকল্পে। বন্দর কর্তৃপক্ষ বলছে এই প্রকল্প খালের পানি প্রবাহকে ঠিক রেখে বন্দর নগরীর বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে। এই প্রকল্পটা শেষ হবার পরেও চট্টগ্রাম বন্দর সিদ্ধান্ত নিয়েছে যে এ ধরনের কার্যক্রম, যে বর্জ্য অপসারণ এবং ড্রেজিং করে নগরের যে জলাবদ্ধতা সেটাকে সহায়তা করার যে কার্যক্রম সেটা আমরা চালু রাখবো। ড্রেজিংয়ে নাব্য সংকট কাটিয়ে কর্ণফুলীতে লাইটারের জাহাজও সহজে চলাচল করতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা। ড্রেজিং করার ফলে জাহাজগুলো অনায়াসে এবং নিরবিচ্ছিন্নভাবে এবং নিরাপদভাবে চলাচল করতে পারতেছে। এই ক্ষেত্রে বন্দরের বিশেষ করে লাইটার জাহাজগুলো আর ডাউন রিভারের দিকে আর তাদেরকে বার্থিং করা সম্ভব প্রয়োজন হচ্ছে না। দেশের 92% আমদানি রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, আর বন্দরের জেটি, ইয়ার্ড ও অন্যান্য স্থাপনার অবস্থান কর্ণফুলী নদীর তীর ঘেঁষেই। ফেরদৌস লিপি, সময় সংবাদ,
চট্টগ্রাম। সড়ক পরিষ্কারে ২৫০০ ও ড্রেন পরিষ্কারে বেতন মেলে ৫,৪০০ টাকা। এই বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নাটোর পৌরসভার চুক্তিভিত্তিক ৮৬ পরিচ্ছন্নতা কর্মী। বিকল্প কর্মসংস্থান না থাকায় জরাজীর্ণ বাসস্থানে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে ঝাড়ু দেওয়া শুরু করেন ৫৬ জন পরিচ্ছন্নতা কর্মী। বছরে ৩৬৫ দিনেই সড়ক পরিষ্কার রাখতে হয় তাদের। অথচ এমন কঠিন কাজের বিনিময়ে প্রতি মাসে নাটোর পৌরসভা তাদের বেতন দেয় জনপ্রতি মাত্র ২৫০০ টাকা। একইভাবে সড়কের পাশে ড্রেন পরিষ্কার করা ৩০ জন শ্রমিককে প্রতি মাসে বেতন দেওয়া হয় ৫,৪০০ টাকা করে। ঝড় বাদল কিছুই নাই, আমরা এই পৌরসভা নাটোর পৌরসভায় চাকরি করি, আমাদেরকে ২৫০০ টাকা বেতন দেয়। আমাদের যে বাড়ি ঘর একদিক ৩ ফুটা একদিক পানি পড়ে, যে বেতন আমরা এই বেতন খাবো না, বাড়ি ঘর বানাবো। পৌরসভা কর্তৃপক্ষ বলছে চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৭ তলা ভবন নির্মাণের পাশাপাশি বেতন বৃদ্ধিরও পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি ভূমির ব্যবস্থা হয় তাদের একটি সুন্দর বসবাসের অ্যাপার্টমেন্ট ব্লক হবে, তাতে করে যারা খুবই স্বল্প মূল্যে তারা সেখানে বসবাস করতে পারবে। নাটোর শহরের উত্তর চৌকির পাড় এলাকায় পৌরসভার চুক্তিভিত্তিক ৮৬ জন পরিচ্ছন্নতা কর্মী সহ হরিজন সম্প্রদায়ের প্রায় ৩০০ পরিবার বসবাস করে। সময় সংবাদ, নাটোর। রাজশাহী বিভাগের সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর নেই বর্জ্য ব্যবস্থাপনার নিজস্ব কোনো প্ল্যান্ট। দিনের পর দিন এসব প্রতিষ্ঠানে পড়ে থাকছে মেডিকেল বর্জ্য। এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ছড়াচ্ছে জীবাণু। সাইফুর রহমান রকির রিপোর্ট। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সিরিঞ্জ, সুই, রোগীর ব্যবহৃত ব্যান্ডেজ, তুলা। পশু পাখির মাধ্যমে এসব মেডিকেল বর্জ্য ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকাতেও। রাজশাহী বিভাগে প্রায় ৫০০ সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক রয়েছে। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া কোনো প্রতিষ্ঠানের নেই নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা। নিজস্বভাবে কোনো ব্যবস্থাপনা নাই। সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা বর্জ্যগুলো ওনারা যখন নিতে আসে তখন আমরা এগুলো তাদের মাধ্যমে দিয়ে দিই। রাজশাহী মহানগর ও নাটোরে ২০২০ সাল থেকে হাসপাতালের বর্জ্য সংগ্রহ করে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা। যেগুলো পোড়ানো সম্ভব সেটা প্রত্যেকটা আমরা পোড়াই ফেলি, সেটাই ইনসিনারেশন করি আর কি। আর প্লাস্টিক টাইপের যে আইটেমগুলো আছে এগুলো আমরা রিসাইকেল করি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় ২ টন বর্জ্য জমা হয়। মর্গের সামনে একটি ট্রান্সফার স্টেশনে প্রতিদিন এই বর্জ্যগুলো জমা করা হয়। অভিযোগ উঠেছে অব্যবস্থাপনার কারণে অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও পড়ে থাকে মেডিকেল বর্জ্য। এটা যদি একটু দূরে হতো তাহলে মনে হয় এখান থেকে যেটা রোগ জীবাণুটা ছড়াচ্ছে এটা ছড়াতো না। এদিকে সিরাজগঞ্জের হাসপাতালগুলোর বর্জ্য ব্যবস্থাপনারও বেহাল দশা। জেনারেল হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার পাশাপাশি পড়ে আছে বিভিন্ন মেডিকেল বর্জ্য। তবে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বর্জ্য অপসারণের জন্য একটি এনজিওর সঙ্গে আলোচনা চলছে বলে জানান সিভিল সার্জন। সিরাজগঞ্জ জেলায় বাংলাদেশের মধ্যে প্রথম এই বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর একটা প্রকল্প চালু হতে যাচ্ছে। বেসরকারি ক্লিনিকগুলো আছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, তাদের কাছ থেকে এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের কাছ থেকে এই বর্জ্যগুলি আনা হবে। রাজশাহী বিভাগের ৮ জেলায় সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে প্রতিদিন প্রায় ১২ টন মেডিকেল বর্জ্য জমা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ও পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ১ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সকালে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু মহিষ, চকলেট, সানগ্লাস, আনারসের চারা সহ এসব মালামাল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৮৯,৪২,৬৫০ টাকা। এর আগে মঙ্গলবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা শাড়ি, 3 পিস ও মাদক সহ প্রায় ২০,৩৯,৫০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস। দুপুরে উপজেলার আতলাসপুরের 2টি এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ৩ কিলোমিটার এলাকার ৫ শতাধিক বাড়ির ৭০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। পরে বিচ্ছিন্ন করা সংযোগগুলো স্থায়ীভাবে সিল করা। বাংলার সময়।
সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে প্রথমবারের মতো আসছে আমদানি করা আলু। শ্রমিকরা বলছেন চালান আসলে বাড়বে কর্মতৎপরতা, মিলবে বাড়তি আয়ের সুযোগ। তবে বন্দরে সংরক্ষণাগার না থাকায় আমদানি করা আলু পচে যাওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। পচন রোধে আমদানি পণ্য দ্রুত খালাসের আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। ভারত থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর হয়ে দেশে পাথরের চালান আসার এই চিত্র দীর্ঘদিনের, কিন্তু এবারই প্রথম এই বন্দর হয়ে দেশে ঢুকবে নেপাল, ভুটান ও ভারত থেকে আমদানি করা আলুর চালান। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বন্দরে কাজ করা শ্রমিকদের মাঝে। আলু নামলে তো আমাদের সুযোগ সুবিধা হবে, যেহেতু কাজ কাম করা যাবে আর কি। যদি অন্য কোনো যদি নামে আমাদের ভালো, লেবার যা আছে সবে তো রুজু করতে পারবে, সংসার চালাতে পারবে। শ্রমিকরা খুশি হলেও পচনশীল পণ্য আমদানি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, কারণ বন্দরে নেই আলু রাখার মতো কোনো ব্যবস্থা। আলুগুলা রাখার সুব্যবস্থা রাখতে হবে, কলুষের ব্যবস্থা রাখতে হবে। সরকারের কাছে অনুরোধ করব আলু রাখার সুব্যবস্থা করে তারপর যেন আলু আমদানি করা হয়। করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে যে সংরক্ষণাগার তা নেই, এটা দিনে নিয়ে যেতে হবে, অথবা 1-2 দিন ট্রাক থেকে ট্রাকেই নিয়ে যেতে হবে। তামাবিল বন্দরে ভোগ্য পণ্য আমদানিতে সক্ষমতা নিয়ে জটিলতা থাকলেও তা কাটিয়ে উঠতে কর্তৃপক্ষের নজর প্রত্যাশা করেন স্থানীয়রা। আলু আমদানির খবরে শ্রমিকদের কাজের সম্ভাবনা তৈরি হলেও রয়েছে ঝুঁকি। পচনশীল পণ্য হয় এবং হিমাগার না থাকায় এই জটিলতা কাটিয়ে উঠতে সরকারকে ব্যবস্থা নিতে হবে বলছেন স্থানীয়রা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, তামাবিল, সিলেট। বাংলার সময়। খাগড়াছড়িতে 3 শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষ পেল সেনাবাহিনীর সহায়তা। সকালে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুবিধাভোগীদের হাতে সহায়তা তুলে দেন 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। প্রত্যেককে দেয়া হয় টিন, কৃষিপণ্য, শীতবস্ত্র, সোলার সিস্টেম ও সেলাই মেশিন সহ বিভিন্ন সামগ্রী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে সম্পর্কের নয়া মেরুকরণের ইঙ্গিত। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন আশা উত্তর জনপদে। ভূরাজনৈতিক জটিলতার অবসান চান অধিকার কর্মীরা। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।